সুপ্রসুধী সকলকে স্বাগত। আজকে আমরা একটি ভাষাবিজ্ঞানের বিবর্তনমূলক ক্লাসে উপস্থিত হয়েছি। আমরা সবাই জেনে থাকব এবং কেউ কেউ বিশ্বাস করি, আবার কেউ কেউ বিশ্বাস করি না। সেটা হলো বিবর্তন। আমরা কি বিবর্তনে বিশ্বাস করি না, করি কি না? বিবর্তন হলো একটি পরিবর্তনের মধ্য দিয়ে একটি নতুন শেপে রূপান্তরিত হওয়া। আমি যদি বলি যে আমি যখন ক্লাস 5-এ পড়তাম বা ক্লাস 1-এ পড়তাম, 1 থেকে 2-এ ওঠার সময় আমি কি সেই লোকটি ছিলাম কিনা? বা 1 থেকে আমি যখন মাস্টার্সে চলে আসলাম, তখন কি আমি সেই মানুষটি আছি কিনা? আমার রক্তকণিকা পরিবর্তিত হয়েছে, আমার হাড্ডি, হাড় পরিবর্তিত হয়েছে, আমার স্কিন পরিবর্তিত হয়েছে, আমার কণ্ঠের স্বর পরিবর্তিত হয়েছে, আমার কোষগুলি আবার নতুন করে রিজেনারেট হয়েছে, আমার টিস্যু ক্ষয় হয়েছে। নানান কিছুর মধ্য দিয়ে আমি পরিবর্তিত হয়েছি কি না, এবং স্বাভাবিকভাবে আমরা মনে করি যে আমরা পরিবর্তিত হয়েছি। এবং আমরা যেটা জানি, বিবর্তন আমাদেরকে অনেকে বলা হয়েছে আমরা বানরের কোনো একটা প্রজাতি থেকে এসেছি। আমাদের স্পাইনাল কর্ড যেটি রয়েছে সেখানে লেজ ছিল, লেজটি অভিযোজনের কারণে, অ্যাডাপ্টেশনের কারণে এই জিনিসটি ক্ষয় হয়ে আমরা একটি বিবর্তিত রূপে উপস্থিত হয়েছি। এবং অনেকেই মনে করতে যাচ্ছে সৃষ্টির প্রথম মানুষটিকে আমাদের মতো ছিল কিনা, আমাদের অবয়বে ছিল কিনা, আমাদের অবকাঠামোগত শারীরিক যে অবকাঠামো ছিল সেরকম ছিল কিনা, বা আমাদের মতো যে ভাষাটা 5,000 বছর আগে কি বাংলা ভাষায় কেউ কথা বলতো কিনা। তো সবকিছু তো পরিবর্তন রয়েছে। এটা আমাদেরকে ভাবায়, এটা একটা গবেষণার দ্বার প্রান্তে আমাদেরকে দাঁড় করিয়ে দেয়। আমরা মানব সভ্যতার ইতিহাস এত পুরনো, আর পৃথিবী এতটা রহস্যে ঘেরা, আমাদের পরতে পরতে, আমাদের রহস্য পরতে পরতে আমাদেরকে অবাক করে, আমাদেরকে অভিভূত করে, এবং সেই জায়গাগুলি থেকে এই রহস্যগুলিকে উদ্ঘাটন করার জন্য রীতিমতো আমাদেরকে গবেষক হতে হয়, আমাদেরকে চিন্তাশীল হতে হয়, আমাদেরকে পড়ুয়া হতে হয়, আমাদের ঘরে ঘরে লাইব্রেরি গড়ে তুলতে হয়। তো এরকম একটা টার্ম অ্যান্ড টার্মিনোলজি যেটা রয়েছে, ইভালুয়েশন, যেটাকে বিবর্তনের দিকে আমরা নিয়ে যাচ্ছি, বিবর্তন নামক যে শব্দটি রয়েছে সেই শব্দটি আসলে প্রমাণযোগ্য কিনা। আমরা একটি ভাষায় চলে যাব, আমরা একটি বর্ণে চলে যাওয়ার চেষ্টা করবো যে বর্ণের মধ্য দিয়ে আসলে বিবর্তনটা প্রমাণ করা যায় কিনা। আমরা যদি দেখি যে এখানে দুটি বর্ণ রয়েছে, একটা হচ্ছে এই বর্ণটি আমরা দেখেছি, একটা হচ্ছে এই বর্ণটা দেখেছি। এই বর্ণ দুটির ভিতরেই যে জিনিসটি লক্ষ্য করা যায় এরকম একটা চিহ্ন আমরা পাচ্ছি, দুইটাই। কিন্তু দুইটার মধ্যে আসলে মধ্যকার পার্থক্যটা আসলে কি? আমরা অনেক সময় আমরা এখানে লিখে দেওয়ার চেষ্টা করেছি এটা মূর্ধন্যের সঙ্গে কি ন যুক্ত আছে নাকি মূর্ধন্যের সঙ্গে ইয় যুক্ত আছে। আমরা যদি কৃষ্ণ উচ্চারণ করে দেখি তাহলে আমরা দেখব কৃষ্ণ, ন উচ্চারণ হচ্ছে, অথবা এখানে দেখতে আবার ইয়র মতো হচ্ছে। তাহলে আমরা কোন বর্ণটিকে ধরে নিব? এরকম একটা সন্দেহ, আবার সন্দিগ্ধ মন আমাদের মনে উদ্রেক করে কিছু প্রশ্নের। তো সেক্ষেত্রে আমরা ব্যাকরণিকভাবে আমরা এটা আগে থেকে জানি যে স এর সঙ্গে মূর্ধন্য আছে, এটা আসলে মূর্ধন্য, কিন্তু দেখতে ইয়র মতো। এখানে আমরা একটু কনফিউজড হয়ে যাই, আসলে ঘটনাটা কি। আসলে এই মূর্ধন্যের আদিরূপ হলো মূলত এটা। মূর্ধন্যের আদিরূপ হলো এটা বিভিন্ন ব্যাকরণিক গ্রন্থে আমরা পেয়েছি। তো এই যে মূর্ধন্যের যদি আদিরূপ এটা হয়, তো এই যে এই ব্যাপারটা আসলে এইভাবে লেখা হয়েছে, আদিরূপটা এখনো রয়েই গেছে। আদিরূপটা থেকে যাওয়ার কারণে মূর্ধন্যের তো আধুনিক রূপ এটা, কিন্তু আদিরূপ এটা। আদিরূপ এটা হওয়ার কারণে আমরা নিঃসন্দেহভাবে সিদ্ধান্ত নিতে পারতেছি এটা আসলে মূর্ধন্যই। কিন্তু অনেকেই, ব্রাসি হ্যালহেড নামক একজন ব্যাকরণবিদ ছিল, উনি বই লিখেছিলেন যে আসলে মূর্ধন্যের রূপটা হচ্ছে লয়ের মতো, যেটাতে মাত্রা থাকে না। আগে এরকম করে এই যে এখানে মূর্ধন্য স দেওয়া হলো, তো এখানে মূর্ধন্য স আমরা যদি দিই দেখা যাবে যে এটা হচ্ছে মূর্ধন্য স। তো এই যে এখানে কি হবে, লটা এভাবে লেখা হতো, লটা উল্টা পাশে লেখা হতো। তো ধীরে ধীরে কি হয়ে যায়, ধীরে ধীরে হয়ে যায় কি, এটা এখানে না যুক্ত হয়ে যায়, এইভাবে চলে আসে, এটাও একটা বিবর্তিত রূপ হয়ে যায়। ওই আদি রূপটারও একটা বিবর্তন আসে এরকম। তো আমরা দেখেছি এখানে যে ক হচ্ছে আমাদের একটা বর্ণমালা, ক এর আদিরূপ কোনটা? ক এর আদিরূপ কিন্তু এটা প্লাস, যেটা দেখতেছি আমরা। তারপর ধীরে ধীরে একটু চেঞ্জ হয়, তারপর কটা এরকম হয়ে যায়, তারপর ক এর বর্তমান রূপ হচ্ছে এরকম। তাহলে আমরা এখান থেকে সিদ্ধান্ত নিচ্ছি যে এই বর্ণটির সঙ্গে কি যুক্ত আছে, মূর্ধন্য নাকি ঞ। আমরা জানি তাহলে এটা মূর্ধন্যের আদিরূপ, এবং এই আদিরূপটারও বিবর্তন হয়েছে। তাহলে বর্ণের মধ্যে দিয়ে আমরা লক্ষ্য করতে পারছি যে বর্ণের একটা বিবর্তন দেখা যাচ্ছে, বর্ণের চেহারার একটা পরিবর্তন হতে পারে। এটা একটা খুব স্বাভাবিক বিষয়। তো সেই দিক থেকে বিবর্তনটাকে একেবারে ফেলে দেওয়া যায় না, একেবারে অমূলক বলা, দাবি করা মুশকিল। আবেগ দিয়ে ব্যাপারগুলি আসলে যুক্তি চরিতার্থ করা সম্ভব না। তো এই যে আমাদের কয়েরও একটা বিবর্তন হয়েছে, এমনও হতে পারে 1000 বছর পরে, 500 বছর পরে, 200 বছর পরে কয়ের চেহারাটাও পরিবর্তন হয়ে যেতে পারে। 500 বছর পর যদি এই পৃথিবীতে
মানুষের কৃতকলাপ অনুসারে তার যদি অস্তিত্ব বিরাজমান থাকে, দেখা যাবে মানুষের চেহারারও একটা পরিবর্তন আসতে পারে। তো আমরা এই দুটি বর্ণের মধ্যকার পার্থক্য সম্পর্কে জানলাম এবং বিবর্তনকে রিলেট করার চেষ্টা করলাম। আর যারা এই ক্লাসটি অবলোকন করলেন প্রতিদিনকার মতো এবারও আমরা বলতে যাচ্ছি, তারা জ্ঞানের মাত্রা নতুন কিছু যোগ করলেন বলে আমরা বিশ্বাস করি। সকলকে ধন্যবাদ।